নমস্কার দর্শক বন্ধুরা, গতকালের পর আজকে ফের হাইকোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপদ বাড়ল ফিরহাদ হাকিমের, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন তিনি। অন্যদিকে অরূপ বিশ্বাসও ধাক্কা খেলেন। বড় সিদ্ধান্ত নিয়ে নিল শুভেন্দু সরকার। কি হয়েছে চলুন এক নজরে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে নিই। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। 1 নম্বর, ডিজে মামলায় আরও অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনারা সকলেই জানেন, ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় সিআইডি। সেই জন্য গতকাল অভিষেকের বাড়িতে গিয়ে নোটিশও ধরিয়ে এসছে তারা। আর এবার ডিজে মামলায় সিআইডির সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলার তদন্তে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে সিআইডি। তার বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আদালতে অভিষেকের বক্তব্য, ওই কণ্ঠস্বর আমারই। আমি তো অস্বীকার করিনি যে এই কণ্ঠস্বর আমার নয়। তারপরেও কেন কণ্ঠস্বর নমুনার প্রয়োজন রয়েছে? তাহলে কি সিআইডির অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আইনজীবী আদালতের কাছে আবেদন জানান, অর্থাৎ মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই মামলার শুনানি যেন করা হয়। তিনি চেয়েছিলেন আগামীকাল অর্থাৎ শুক্রবার এই মামলার যেন শুনানি হয় হাইকোর্টে, কিন্তু বিচারপতি কৌশিক চন্দ্র পত্রপাঠ তার আবেদন খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন এই সপ্তাহে কোনোভাবেই তার এই মামলা শোনা সম্ভব নয়। একাধিক গুরুত্বপূর্ণ মামলা তার এজলাসে চলছে, সুতরাং সেইগুলি আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই এই মামলা তিনি এই শুক্রবার শুনতে পারবেন না। এরপরে আরও জোরজবস্তি করার পর তিনি বলেন, যদি আপনার মনে হয় যে দেরি হয়ে যাচ্ছে তাহলে অন্য কোনো বিচারপতির এজলাসে আপনি আবেদন করতে পারেন। তারপরেই কিছুটা হলেও চুপ করে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়নবাবু। বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন আগামী সোমবার এই মামলা শুনতে পারেন তিনি, তবে এখনও নিশ্চয়তা দেননি তিনি। জানা যাচ্ছে আগামী সোমবার দ্বিতীয়ার্ধে এই মামলার শুনানি হতে পারে হাইকোর্টে। দেখার বিষয় সেই দিন ঠিক কী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যদি সেই দিনও মামলার শুনানি না হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। দক্ষিণ 24 পরগনা জেলার আলিপুর আদালত চত্বরে এক আইনজীবীকে মারধর ও হেনস্থার অভিযোগে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আলিপুর থানায় একটি নতুন লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আইনজীবী নির্মলেন্দু ঘোষের দায়ের করা এই অভিযোগকে কেন্দ্র করে আইনি ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারীর ঠিক কী দাবি? অভিযোগকারীর দাবি, প্রাক্তন মন্ত্রীর একটি মামলার শুনানি চলাকালীন আলিপুর কোর্টের বাইরে অরূপ বিশ্বাসের অনুগামী ও সমর্থকেরা তার উপরে চড়াও হয় এবং তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আইনজীবী নির্মলেন্দু ঘোষ তার অভিযোগে স্পষ্ট জানিয়েছেন যে অরূপ বিশ্বাসের একদল অনুগামী আদালত চত্বরের ভেতরেই তার উপরে আচমকা শারীরিক আক্রমণ চালায় এবং তাকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে শারীরিক হেনস্থা ও সরাসরি খুনের অভিযোগ এনেছেন। আলিপুর থানার পুলিশ আধিকারিকেরা নিশ্চিত করেছেন যে লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে, সেটির আইনি দিক খতিয়ে দেখে বর্তমানে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। চলে আসছি পরের খবরে। ভোট পরবর্তী হিংসা মামলায় ডায়মন্ড হারবার থানায় গিয়ে অভিষেকের বিরুদ্ধে দায়ের হলো জোড়া এফআইআর। পাশাপাশি অভিষেকের পিএ
সুমিত রায়ের বিরুদ্ধেও দায়ের হয়েছে এফআইআর। রাজনৈতিক পালাবদলের পর দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আইনি চাপ আরও বাড়ল। ডায়মন্ড হারবার থানায় তার বিরুদ্ধে একটি নতুন এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির নেতৃত্বে সরিষা এলাকার দুই বাসিন্দা বুধবার এই লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তার ঘনিষ্ঠ সুমিত রায় এবং একাধিক স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীর নাম রয়েছে। মূলত 2019 সালের লোকসভা নির্বাচনের পর ঘটে যাওয়া ভোট পরবর্তী হিংসা এবং 2020 সালে করোনাকালে হওয়া একটি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের মধ্যে অন্যতম প্রবীর হালদার দাবি করেছেন, 2020 সালে করোনা মহামারীর সময়ে এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় তার উপরে নৃশংস হামলা চালানো হয়েছিল। সেই সময় তিনি পুলিশের দ্বারস্থ হলেও অভিযুক্ত শাসক দলের নেতাদের বিরুদ্ধে প্রশাসন কোনো কর্ণপাতই করেনি, এমনকি পদক্ষেপও নেয়নি। অন্যদিকে সরিষার বাসিন্দা অশোক বর্মনের অভিযোগ, 2019 সালে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তিনি তীব্র রাজনৈতিক হিংসার শিকার হন। বছরের পর বছর ধরে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে বারংবার আবেদন জানিয়েও কোনো বিচার পাননি তিনি। অভিযোগকারীদের স্পষ্ট দাবি, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে পুলিশ তাদের অভিযোগের কোনো নিরপেক্ষ তদন্তই করতে পারেনি। তাই রাজ্যে পরিস্থিতি বদলাতেই তারা নতুন করে ন্যায় বিচারের আশায় পুলিশের দ্বারস্থ হয়েছে। দেখার বিষয় এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো দিকে দিকে এত এফআইআর দায়ের হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত শাস্তি পান কিনা সেটাই এখন দেখার। আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান। চলে আসি পরের খবরে। বিপদ বাড়ল ফিরহাদ হাকিমের। জানুয়ারি মাসের 17 তারিখ তারাতলার গোডাউন প্ল্যানে অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা, আর তাতে সই রয়েছে কার? সই রয়েছে তৎকালীন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের। এছাড়াও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদেরও সই রয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার হুঁশিয়ারি, টাকা নিতে নিতে সিটি অফ জয় কলকাতাকে মৃত্যুপুরী বানিয়ে ছেড়েছে তৃণমূল সরকার। এটা আপনাদের পাপের ফল। একাধিক দুর্ঘটনা থেকে কোনো শিক্ষা নেননি। এখানে প্রাক্তন মেয়রের সই রয়েছে। কাউকে ছাড়া হবে না, সবাইকে গ্রেপ্তার করা হবে। তারাতলার নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে 9 জনের মৃত্যু হয়েছে এখনও অবধি। চিকিৎসাধীন প্রায় 20 জন। এই দিন বিধানসভায় তাদের আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি তৃণমূল আমলে বেনিয়ম তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, এই নিয়ে রাজনীতি করবেন না, কিন্তু যারা দায়ী তাদের কাউকে রেয়াত করা হবে না। এমনকি কলকাতা পুরসভার মেয়র আধিকারিকদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্ল্যানের অনুমোদনে আমিনুর শেখ অর্থাৎ যিনি ছিলেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, নির্মলেন্দু সরকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, রঞ্জন দাস কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার, এদের প্রত্যেকের সই রয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সইও। কাউকে ছাড়া হবে না, সবাইকে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুতরাং যতই এখন শুভেন্দুর প্রশংসা করুক না কেন ফিরহাদ হাকিম, দেখার বিষয় এই যে তিনি এবার গ্রেপ্তার হন কিনা। কেননা এই সমস্ত লোকরা যেখানেই যাবে সেখানকার যা অবস্থায় পচিয়ে ছাড়বে। চলে আসি পরের খবরে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ের অন্যতম প্রধান মুখ ছিলেন আইনজীবী সঞ্জয় বসু। আপনারা আশা করি মোটামুটি সকলেই জানেন এই বিষয়টা। তবে সাম্প্রতিক সময় সেই সম্পর্কের ইতি ঘটেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আর মামলা লড়বেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। আর এই রাজনৈতিক পট পরিবর্তনের আবহে এবার বিরোধী দলনেতা
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঞ্জয় বসুর দীর্ঘ বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় 2 ঘন্টা ধরে চলেছে এই রুদ্ধদ্বার বৈঠক। তবে কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখে কুলু পেটেছেন উভয় পক্ষই। রাজনৈতিক মহলের মতে এই বৈঠকের গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনারা কিন্তু একটু আন্দাজও করতে পারছেন আশা করি, কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলা কয়লা পাচার মামলা এবং নিয়োগ দুর্নীতির মতো হাই প্রোফাইল মামলার সমস্ত আইনি খুঁটিনাটি ও নথিপত্র সঞ্জয় বসুর নখদর্পণে রয়েছে। শুধু অভিষেক নয়, তার পরিবারের সদস্যদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার যাবতীয় পরিস্থিতির সাক্ষী তিনি। ফলে সঞ্জয়ের কাছে থাকা তথ্য ভাণ্ডার বিরোধী শিবিরের হাতে গেলে তৃণমূল সাংসদ বড়সড় বিপাকে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুতরাং দেখার বিষয় যে এই জল কত দূর গড়ায়। এমনিতেই একাধিক আইনি চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তার মধ্যেই যদি সমস্ত কিছু চলে আসে এদের হাতে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু শেষ রক্ষা আর হবে না।